যারা ঘরে বসে সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের সবাইকে রানা স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের ভিডিওতে যে কোনো ধরনের কোচিং ছাড়া কিভাবে নিজে নিজেই পড়াশোনা করে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমি মূলত কোন কোন বই পড়তে হবে, আমি একটা বইয়ের তালিকা দেব, কিভাবে পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে এবং কখন থেকে প্রস্তুতি শুরু করা উচিত, এই বিষয়গুলো সবগুলো বিস্তারিত বলবো। আপনারা যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখেন তাহলে আশা করি নিজে নিজেই একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য যে বইগুলো পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে এটা বিষয়ে জানতে পারবেন। তো আমি শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই সকল আপডেট পেতে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা নোটিফিকেশন অন করে নেবেন। শুরুতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন চাকরির জন্য আপনি পড়াশোনা শুরু করবেন। এটা অনেকগুলো অপশন আছে, এটা আছে মনে করেন বিসিএস আছে, নন ক্যাডার জব আছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ, নিবন্ধন, এছাড়াও সরকারি সকল চাকরি, অন্যান্য যে নন ক্যাডার জবগুলো আছে, তারপরে ব্যাংক তো আসেই। এখন কথা হচ্ছে আপনি কোনটার জন্য পড়বেন। এই ক্ষেত্রে আমি পরামর্শ দেব, যদি আপনার সরকারি চাকরি করার ইচ্ছা থাকে সেজন্য আপনি আমার মনে হয় বিসিএস এর প্রস্তুতিটা যদি সম্পূর্ণ করেন তাহলে নিচের যে বিষয়গুলো আছে যেমন নন ক্যাডার যে অন্যান্য জবগুলো আছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, এছাড়াও অন্যান্য যে সরকারি চাকরিগুলো আছে এগুলোর জন্য আপনাকে কখনোই পড়তে হবে না আলাদা করে, কারণ বিসিএস এর সিলেবাসটা এমন একটা সিলেবাস যে সিলেবাসটা যদি আপনি পড়াশোনা করেন তাহলে এই যে নিচের যে চাকরিগুলোর কথা বললাম এগুলো হচ্ছে অটোমেটিক আপনার প্রস্তুতি হয়ে যাবে। আর ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি ব্যাংকে যেতে চান সেটা বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, কারণ ব্যাংকের প্রস্তুতিটা কিন্তু একটু অন্যধাঁচ। আমি ব্যাংক ছাড়া অন্যান্য সরকারি যে চাকরিগুলো আছে সেইগুলোর জন্য আমার মনে হয় বিসিএস এর প্রস্তুতি নিলে অন্যগুলো আর আলাদা করে আপনার পড়াশোনা করার কোনো দরকার নেই। যেমন আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগ কোনোদিন যদি না পড়েন তারপরে ওইটা এমনিতেই পরীক্ষা দিতে গেলে সবগুলাই দাগাইতে পারবেন। শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রেও তাই ঘটবে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর যে নন ক্যাডার জবগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটবে। তার মানে আমরা যদি বিসিএস এর প্রস্তুতিটা নিতে শুরু করি তাহলে অন্য যে নন ক্যাডার জবগুলো আছে এগুলো এমনিতেই আমরা আশা করি পেয়ে যাব। তো এই জন্য আমাদের প্রথমে আমরা যদি বিসিএস এর সিলেবাসটা একটু দেখি, সিলেবাসটা দেখার পরে আমি হচ্ছে বিসিএস এর যে এই পড়াশোনা শুরুর জন্য কি কি বই পড়বেন সেটার তালিকাটা দিয়ে দিচ্ছি। বিসিএস এর সিলেবাস মূলত 200 মার্কসের আমরা জানি প্রিলিমিনারি পরীক্ষা হয়। এর মধ্যে বাংলা ভাষা এবং সাহিত্য থেকে থাকে হচ্ছে 35, ইংরেজি ভাষা ও সাহিত্য এখানেও থাকে 35 মার্কস। তারপর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, এখানে 30 মার্কস। আন্তর্জাতিক বিষয়াবলীতে থাকে 20, ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা এটাতে হচ্ছে 10, সাধারণ বিজ্ঞান এটাতে 15, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি 15, গাণিতিক যুক্তি এটাতে 15, এরপর হচ্ছে মানসিক দক্ষতা এখানেও কিন্তু 15 মার্কস থাকে এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এখানে থাকে 10 মার্কস। এই টোটাল হচ্ছে 200 মার্কসের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়। এখন আপনি যখন অন্য নন ক্যাডার জবগুলো পরীক্ষা দেবেন এখানে আপনার বাংলা লাগবে, ইংরেজি লাগবে, বাংলাদেশ বিষয়াবলী লাগবে, আন্তর্জাতিক বিষয়াবলী লাগবে, ভূগোল পরিবেশ এটাও লাগবে, সাধারণ বিজ্ঞান এখান থেকেও দু একটা প্রশ্ন নন ক্যাডার জবে আসে, কম্পিউটার তথ্য প্রযুক্তি আসে, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা আসে। শুধুমাত্র নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এটার থেকে নন ক্যাডার জবে প্রশ্ন কম আসে। এইটা ছাড়া অন্য যে বিষয়গুলো আছে সবগুলো থেকেই কিন্তু নন ক্যাডার জবে প্রশ্ন আসে। তাহলে আপনি যদি বিসিএস এর প্রস্তুতি নেন আশা করি অন্য যে নন ক্যাডার জবগুলো আছে এগুলোর জন্য আলাদা করে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না বা আলাদা করে পড়তে হবে না। তাহলে যেহেতু আমরা বিসিএস এর প্রস্তুতি শুরু করব তাহলে কিভাবে শুরু করব, অর্থাৎ কোন বইগুলো আমরা পড়ব এবার সেটা একটু দেখে নেব। তালিকা যেমন বাংলা ভাষা ও সাহিত্যের জন্য যে বেসিক বইগুলো আমাদেরকে অবশ্যই পড়া উচিত, কারণ এইগুলা ছাড়া আপনি যদি শুধুমাত্র প্রিলিমিনারি স্টাইলে কোনো গাইড বই কিনে প্রশ্নগুলো পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার কখনোই আমি ওটা 100% প্রস্তুতি বলবো না। 100% প্রস্তুতি নিতে গেলে কিছু বেসিক বই, অর্থাৎ আপনার ওই বিষয়টার বেসিক অবশ্যই জানতে হবে। এই বেসিকগুলো জানার জন্য আপনি যে বইটা পড়তে পারেন সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে, অর্থাৎ এই বোর্ড কর্তৃক নির্ধারিত, জাতীয় শিক্ষা বোর্ড কর্তৃক যে নির্ধারিত বইটা, এই
বইটা অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। এইচএসসির যে বাংলা সাহিত্য, বাংলা বই অর্থাৎ সাহিত্য কবিতা, এইচএসসি ইন্টারমিডিয়েটে যারা পড়াশোনা করে তাদের যে বাংলা বইটা আছে সেই বইটা অবশ্যই আপনাকে পড়তে হবে। বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, এটা খুবই ভালো একটা বই বাংলা সাহিত্যের জন্য। এই বইটা আপনাকে বেসিক জানার জন্য অবশ্যই পড়তে হবে। লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী, হুমায়ুন আজাদ স্যারের, এই বইটা কোনোভাবে মিস করা যাবে না এবং এটা অসংখ্যবার এই বইটা পড়তে হবে। দুইটা বই, একটা হচ্ছে লাল নীল দীপাবলি এবং নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই, এই দুইটা আপনাকে অসংখ্যবার পড়াশোনা করা উচিত এবং এইটার থেকে বেসিক অনেক প্রশ্ন প্রতি বছরই পরীক্ষা আসে এবং অনেক কিছু জানা যায়। এরপরে যেটা সে বলেছে আমি, সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডক্টর সৌমিত্র শেখর স্যারের, এটাও খুবই ভালো একটা বই, আপনারা এই বইটা অবশ্যই পড়বেন। আর সবশেষে আপনি যেটা করতে চান আর কি সব সময়, যে প্রশ্ন স্টাইলে পড়ার, আপনি ওই বইগুলো পড়ার পরে এই প্রফেসরস বা MP3 এই দুইটার যে কোনো একটা আপনি প্রশ্ন অনুশীলনের জন্য, যে আপনি এতদিন যে পড়াশোনা করলেন সেটা অনুশীলনের জন্য প্রফেসরস বা MP3 যে কোনো এটা ইচ্ছা অনুযায়ী আপনি কিনতে পারেন। মোটামুটি এই বইগুলো পড়লে আপনার বাংলা ভাষা ও সাহিত্য যে পার্টটা আছে এটা ক্লিয়ার হবে। এবার ইংরেজি ভাষা ও সাহিত্যের জন্য আপনাকে যে বইগুলো অবশ্যই আমার মনে হয় পড়া উচিত সেটা হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এর হচ্ছে পিসি দাসের একটা বই আছে, এই পিসি দাসের বইটা অবশ্যই আপনার পড়া উচিত, কারণ এটার থেকে অনেক প্রশ্ন আসে। কমন মিস্টেকস ইন ইংলিশ, ছোট্ট একটা বই, এটা 30 থেকে 35 টাকা দাম নেবে, কিন্তু বইটা অনেক কাজের। আপনাদের অবশ্যই এই বইটা 8 থেকে 10 বার আমার মনে হয় শেষ করা উচিত, কারণ আমরা ইংলিশে যে ছোট ছোট ভুলগুলো হয় আমরা এটা থেকে জানতে পারবো। এই কমন মিস্টেকস ইন ইংলিশ বইটাও আপনাদের অবশ্যই সংগ্রহে রাখা উচিত। এরপর হচ্ছে মাস্টার্স বা কম্পিটিটিভ এক্সাম, এটার যে কোনো একটা আপনার প্রশ্ন প্র্যাকটিসের জন্য আপনি মাস্টার্সও কিনতে পারেন অথবা কম্পিটিটিভ এক্সাম, যে কোনো দুইটার যে কোনো একটা অবশ্যই কিনতে পারবেন। এরপর হচ্ছে সাইপুরস সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, সাইপুরসের যে পকেট যে সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ স্টুডেন্ট সিনোনিম অ্যান্টোনিম একটা বই আছে, এই বইটা আপনার ভালো করে পড়া উচিত, কারণ ইংলিশ আপনার ওয়ার্ড মিনিং এটা অবশ্যই থাকবে, এই জন্য আপনার এই সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই পড়া উচিত এবং আমার মনে হয় সাইপুরসের বইটা এটা এই ক্ষেত্রে আপনাকে ভালো কাজ দেবে। এরপর হচ্ছে এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, আমরা জানি যে ইংরেজি সাহিত্য থেকেও অনেকগুলো প্রশ্ন আসে, এই সাহিত্য পার্টটা ক্লিয়ার করার জন্য আপনার এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার এটা খুবই ভালো একটা বই। আমার মনে হয় এই বইটা আপনার অবশ্যই সংগ্রহ করা উচিত এবং এই বইটা পড়া উচিত। ইংরেজি সাহিত্যের ইতিহাস, ডক্টর শীতল ঘোষ, এই বইটাও আপনি পড়তে পারেন। এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার পড়লেও হয়ে যায়, তারপরে যদি আপনি আরও ভালো করে জানতে চান সেক্ষেত্রে আমার মনে হয় ইংরেজি সাহিত্যের ইতিহাস ডক্টর শীতল ঘোষের এই বইটা আপনি সংগ্রহে রাখতে পারেন। পরে যেটা সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলীর জন্য আজকের বিশ্ব অথবা নতুন বিশ্ব, এই দুইটার যে কোনো একটা সংগ্রহ করতে পারেন এবং আমার মনে হয় আজকের বিশ্বটাই বেটার হবে। আপনি চাইলে আজকের বিশ্বটাই কিনতে পারেন, আবার যদি কারো ভালো লাগে সেক্ষেত্রে নতুন বিশ্ব কিনলেও কোনো সমস্যা নাই, আপনারা নতুন বিশ্ব কিনতে পারেন। প্রফেসরস বাংলাদেশ বিষয়াবলী, MP3 বাংলাদেশ বিষয়াবলী, এই দুইটার যে কোনো একটা, হয় প্রফেসরস অথবা MP3, এটা মূলত প্রশ্ন প্র্যাকটিসের জন্য, কারণ আপনি যে আজকের বিশ্ব বা নতুন বিশ্ব পড়বেন বা অন্যান্য যে বইগুলো পড়বেন সেই বইগুলো পড়ার পরে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করার জন্য আপনি প্রফেসরস বাংলাদেশ বিষয়াবলী অথবা MP3 বাংলাদেশ বিষয়াবলী থেকে পড়তে পারেন। এছাড়াও হচ্ছে সামাজিক বিজ্ঞান, যে নবম দশম শ্রেণীর বই আছে সামাজিক বিজ্ঞান, এই বইটা পড়তে হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটাও নবম দশম শ্রেণীর বই। সামাজিক বিজ্ঞান বইটা কিন্তু এখন আর নাই, এটা আগের, আপনার পুরাতন কালেকশনটা সংগ্রহ করতে পারেন। তারপর হচ্ছে দৈনিক আপনাকে পত্রিকা পড়তে হবে বাংলাদেশ বিষয়াবলীর জন্য। বাংলাদেশ বিষয়াবলীর জন্য যে কোনো একটা জাতীয় পত্রিকা, বিশেষ করে প্রথম আলো যদি হয় তাহলে ভালো, প্রথম আলো না পড়লেও আপনার এই রকম কোনো পত্রিকা পড়া উচিত। তবে আমার মনে হয়, আমার সাজেশন, আপনারা চেষ্টা করবেন যে দৈনিক প্রথম আলো পড়ার জন্য। বিশেষ করে পত্রিকার কিছু পেজ আছে, যেমন ইন্টারন্যাশনাল পেজ, সম্পাদকীয় যে পেজটা থাকে সেই সম্পাদকীয় পেজটা আপনাকে পড়তে হবে। এছাড়াও আপনার যে অর্থনীতির পেজটা থাকে এগুলো পড়তে হবে। এটা পড়ার পাশাপাশি যদি আরও কোনো গুরুত্বপূর্ণ নিউজ থাকে সেই নিউজগুলো আপনাদের অবশ্যই পড়া উচিত। সবশেষে যেটা বলেছি সেটা হচ্ছে বাংলাদেশের যে সংবিধান আছে এইটা সহজ ভাষায় যদি আপনি চলিত ভাষায় পড়তে চান, চলিত ভাষায় অনেক সংবিধান পাওয়া যায়, তবে আমার মনে হয় মূল সংবিধানটাই পড়া উচিত, কারণ এটা কিন্তু আপনার বিসিএস লিখিতর ক্ষেত্রেও কাজে লাগবে বা লিখিত পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। এই জন্য এই বইগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং এগুলো পড়তে হবে। আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে পড়তে পারেন বিশ্ব রাজনীতির 100 বছর, তারেক শামসুর রহমানের একটা বই, খুবই ভালো একটা বই, আপনারা অবশ্যই কালেকশনে রাখবেন। পর হচ্ছে আজকের বিশ্ব বা নতুন বিশ্ব, যে আন্তর্জাতিক পার্ট আছে সেই আন্তর্জাতিক পার্টটা পড়তে হবে। প্রফেসরস
আন্তর্জাতিক বিষয়াবলী বা MP3 আন্তর্জাতিক বিষয়াবলী, এইটা মূলত হচ্ছে আমাদের প্রশ্ন প্র্যাকটিসের জন্য। এই দুইটার যে কোনো একটা আপনাকে অবশ্যই কিনতে হবে। এছাড়াও এই আন্তর্জাতিক বিষয়গুলোর জন্য কিন্তু আপনাকে দৈনিক পত্রিকা পড়তে হবে। আমি এই যে এতগুলো বইয়ের নাম বলতেছি, এগুলো কিন্তু এই বইগুলো পড়লে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ এই বইগুলো শুধুমাত্র আপনার প্রিলিমিনারি প্রস্তুতির জন্য না। আপনি যখন এই বইগুলো পড়বেন, আপনার প্রিলিমিনারি পাশাপাশি কিন্তু লিখিতর জন্য প্রায় 40% প্রস্তুতি আপনার সম্পন্ন হবে। আর ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি শুধু প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে কোনোভাবেই ভালো চাকরি পাবেন না। ভালো চাকরির জন্য অবশ্যই আপনাকে প্রিলিমিনারির পাশাপাশি লিখিত প্রস্তুতিটাও সম্পূর্ণ থাকতে হবে। লিখিত প্রস্তুতি যদি থাকে, সেই ক্ষেত্রে আপনি ভালো চাকরি পাওয়ার আশা করতে পারেন। এরপরে যেটা বলেছি সেটা হচ্ছে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা। এইটার জন্য মূলত সাধারণ গণিত যে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর বইগুলো, এই বইগুলো অবশ্যই আমাকে কালেক্ট করতে হবে এবং এই বইগুলো সবগুলোর সমাধান করতে হবে, অসংখ্যবার করতে হবে। এছাড়াও আপনি MP3 গণিত অথবা খাইরুলস বেসিক ম্যাথ এগুলো পড়তে পারেন। আর মানসিক দক্ষতার জন্য বাজারে আরেকটা আপনি যে কোনো বই কিনতে পারেন। খাইরুল বেসিক ম্যাথেরই মনে হয় একটা মানসিক দক্ষতার বই আছে, আপনি চাইলে সেটাও সংগ্রহ করতে পারেন। এছাড়া MP3-তে যে মানসিক দক্ষতা আছে এগুলো পড়লেও হয়ে যাবে এবং মানসিক দক্ষতাগুলো আমার মনে হয় খুব বেশি প্র্যাকটিস করতে হবে না, তার মধ্যে আপনি ক্লিয়ার করতে পারবেন। তবে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত যে বইগুলো আছে, এই বইগুলো অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই বইগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে। এরপরে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের জন্য সাধারণত 9ম 10ম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বইটা আছে, সেই সাধারণ বিজ্ঞান বইটা, 8ম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বই অর্থাৎ বোর্ড বই আছে, সেই বইটাও আপনাকে সংগ্রহ করতে হবে। আর এই সাধারণ বিজ্ঞান প্র্যাকটিসের জন্য আপনি প্রফেসরস সাধারণ বিজ্ঞান অথবা MP3 সাধারণ বিজ্ঞান যে কোনো একটা সংগ্রহ করতে পারেন, যেটা আপনাকে প্রশ্ন প্র্যাকটিস করার জন্য সহায়তা করবে। আর পরে বলেছি আমি কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি। এর জন্য হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি HSC এবং 9ম 10ম শ্রেণীর যে বইটা আছে বোর্ড বই, এই বইগুলো আপনাকে পড়তে হবে। এছাড়াও আপনি ইজি কম্পিউটার নামে বাজারে একটা বই পাওয়া যায়, এই ইজি কম্পিউটার বইটা অবশ্যই কালেক্ট করবেন এবং এই ইজি কম্পিউটার বইটা আপনাকে প্রশ্ন প্র্যাকটিস করার জন্য যথেষ্ট সহায়তা করবে এবং প্রচুর পরিমাণ প্রশ্ন এখানে দেয়া আছে। আমার মনে হয় এই ইজি কম্পিউটার বইটা পড়লে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে খুব ভালো একটা প্রস্তুতি আপনি সম্পন্ন করতে পারবেন। এরপর ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা, এইটার জন্য আপনি সামাজিক বিজ্ঞান অর্থাৎ 9ম 10ম শ্রেণীর যে বইটা আছে সেই বইটা কালেক্ট করবেন। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 9ম 10ম শ্রেণীর, ভূগোল 9ম 10ম শ্রেণী এবং সেই সঙ্গে প্রশ্ন প্র্যাকটিসের জন্য প্রফেসরস বাংলাদেশ বিষয়াবলী অথবা MP3 বাংলাদেশ বিষয়াবলীর যে ভূগোল অংশটা আছে, ভূগোল একটা পার্ট আছে, আপনি সেই পার্টটা পড়তে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। এটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন HSC, প্রফেসরস বাংলাদেশ বিষয়াবলী অথবা MP3 বাংলাদেশ বিষয়াবলীর এই নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন সম্পর্কে একটা পার্ট আছে, সেই পার্টটা পড়তে পারেন। এখন আমি সবশেষে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আসলে আপনি কখন থেকে পড়াশোনা শুরু করবেন। যারা ইতিমধ্যে অনার্স শেষ করেছে তাদের তো আর বলার অপেক্ষা রাখে না, আপনি আজকে থেকেই পড়াশোনা শুরু করবেন। যেদিন আপনার অনার্স শেষ তখন থেকে অবশ্যই পড়াশোনা শুরু করতে হবে, তাদের আর কোনোভাবেই দেরি করার সুযোগ নাই। আর যারা এখনও স্টুডেন্ট আছেন অর্থাৎ পড়াশোনা শেষ করতে পারেননি, তাদের মনে হয় একাডেমিক বাদ দিয়ে এতগুলা বই পড়া আমার মনে হয় কোনোভাবেই ঠিক হবে না। একাডেমিক বাদ দিয়ে যদি এতগুলো আপনি বই পড়তে যান, তখন কিন্তু আপনার একাডেমিক রেজাল্টটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য যারা স্টুডেন্ট লাইফে পড়াশোনা শুরু করতে চাচ্ছেন, আমি তাদেরকে পরামর্শ দেব আপনারা এখন থেকে একটু একটু করে গণিত প্র্যাকটিস করেন, ইংলিশ কিছু ভোকাবুলারি পড়েন এবং সেই সঙ্গে আপনি যেহেতু স্টুডেন্টস, আপনার মেসে অবশ্যই পত্রিকা রাখা হয়, তাহলে আপনি রেগুলার পত্রিকাটা পড়তে পারেন। আমার মনে হয় স্টুডেন্ট লাইফে এগুলো যদি আপনি ধীরে ধীরে শুরু করেন, পরবর্তীতে অন্য বিষয় যেমন সাধারণ জ্ঞান যেগুলো আছে এগুলো আপনি যে কোনো সময় পড়াশোনা করলে কভার করতে পারবেন। তবে গণিতটা যদি দীর্ঘদিন প্র্যাকটিস না করা হয় সেক্ষেত্রে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য স্টুডেন্ট লাইফ থেকে গণিত এবং ইংলিশ ভোকাবুলারি এই দুইটা একটু একটু করে পড়াশোনা করা উচিত। কিন্তু আমি কোনোভাবেই আপনাকে সাজেস্ট করব না যে আপনি একদম চাকরি মানে স্টুডেন্ট লাইফ থেকেই সব কিছু বাদ দিয়ে এতগুলো বই কালেক্ট করে সব গণহারে পড়াশোনা শুরু করবেন, ওইদিকে একাডেমিক রেজাল্ট খারাপ করবেন। এটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না।
বুদ্ধিমানের কাজ আমার মনে হয় এটাই যে আপনি এখন থেকে একটু একটু করে গণিত করেন এবং সেই সঙ্গে আপনি রেগুলার 10টা বা 20টা করে ইংলিশ ভোকাবুলারি পড়েন। আমার মনে হয় তাতেই আপনার খুব ভালো একটা প্রস্তুতি সম্পূর্ণ হবে। তবে অনার্স ফাইনাল দেওয়ার পরে আপনার আর বসে থাকার কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই এই বইগুলো কালেক্ট করে ভালো করে পড়াশোনা শুরু করতে হবে। এবং যারা অনার্স শেষ করেছেন, করার পরে পড়াশোনা শুরু করেছেন, আমার মনে হয় তাদেরকে দৈনিক 10 থেকে 12 ঘন্টা অবশ্যই পড়াশোনা করা উচিত। দৈনিক 10 থেকে 12 ঘন্টা যদি আপনি 1 বছর পড়াশোনা করতে পারেন, তাহলে দেখবেন আপনার যে কোনো চাকরির ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন। তো আশা করি আপনারা আপনাদের মনের প্রশ্নগুলো পেয়েছেন। তারপরেও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আরও আপনাদের যত কিছু জানার ইচ্ছা থাকে, আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব। শেষ করার আগে আপনাদেরকে আবারও বলবো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।